নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা প্রচুর কমেন্ট করেছেন, আপনাদের ভালো লেগেছে। এটা শুনে আমারও খুব ভালো লেগেছে এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে ঘটনাটি বলতে চলেছি, আমার একজন সাবস্ক্রাইবার বোন এই ঘটনাটি আমাকে শেয়ার করেছে। এই পরশুদিন বোন বলেছে। আর ঘটনাটি প্রচণ্ড দুঃখের একটা ঘটনা, কিন্তু সাংঘাতিক একটা ভয়েরও ঘটনা। তো আপনাদের তার নামটা আমি বলতে পারবো না, কারণ এতটা দুঃখের ঘটনা না, আপনারা শুনলেও হয়তো ফিল করবেন যে থাক, আর নামটা জানার দরকার নেই। তা ওনার নাম আমায় বলেছেন, কিন্তু আমায় বলেছেন দিদিভাই পারলে নামটা বলবেন না। আচ্ছা, এবার তাহলে ঘটনায় চলে যাই। ওই ভদ্রমহিলার বাড়ি হচ্ছে, ধরুন আমি একটা নাম দিয়ে বলছি, না হলে বলতে কিন্তু আমার খুব অসুবিধা হবে। ধরুন ভদ্রমহিলার নাম হচ্ছে পুতুল, আর ভদ্রমহিলার হাজব্যান্ডের নাম হচ্ছে প্রদীপ। এই পুতুল এবং প্রদীপ এরা লাভ ম্যারেজ করে এদের বিয়ে হয়। তা বিয়ে হওয়ার পর দুই বাড়ি থেকেই একদমই মেনে নেয় না, যেহেতু পুতুল খুব মানে প্রদীপরা একটু তাও একটা ভদ্র পরিবার, মানে একটা ভালো পরিবারের ছেলে আর কি। আর পুতুলরা যে অভদ্রতা বলছি না, কিন্তু ওই সমাজে উঁচ নিচ ভেদাভেদ যেটা আছে সেই ব্যাপারটা আর কি। পুতুল একদমই কি বলবো, ওই একদম নিচু জাতের, সেই জন্য তার শ্বশুরবাড়িতে তার স্থান হয়নি, পরিষ্কার কথা। তো প্রদীপ বিয়ে করার পর পুতুলকে কিন্তু খুব সম্মান দিয়েছে, এবং ওরা থাকে হচ্ছে ওই হিঙ্গলগঞ্জের ওদিকে, হিঙ্গলগঞ্জের কোনো একটা জায়গায়। তো প্রদীপ কি করেছে, বাড়িতে তো মেনে নেয়নি, তো বাড়ি এক জায়গায়, সেখান থেকে দূরে একটা ভাড়া বাড়ি নিয়েছে এবং সেখানেই সে কিন্তু সংসার পেতে বসেছে। পেশায় সে একজন অটো চালক। তো ভালো কথা, এইভাবে দিন চলতে থাকে। আর অভাবের সংসার হলেও কিন্তু দুজনে খুব খুশি রয়েছে, কারণ অভাবের সংসার, পুতুল যেটা আমাকে বলেছে, আল্লাহ কেন, অটো চালায় যারা তাদের তো বেশ সচ্ছলই দেখি। তখন পুতুলের কথা অনুযায়ী যে গ্রামের দিকে সেরকমভাবে না প্যাসেঞ্জার পাওয়া যায় না, যেটা শহরে। তো পরে আমি চিন্তা করে দেখলাম ঠিকই মুহুর্মুহুর এই ভরে যাচ্ছে প্যাসেঞ্জার, তাদেরকে আবার নির্ধারিত জায়গায় ছেড়ে এসে আবার লোকজন তুলে নিয়ে চলে যাচ্ছে তারা। কিন্তু পুতুল যেটা বললো, গ্রামের দিকে নাকি সেরকম প্যাসেঞ্জার হয় না। তো যাই হোক, তবুও হাসিতে খুশিতে ওদের কিন্তু দিন চলে যাচ্ছিল। বিয়ের প্রায় 2 বছরের মাথায় ওদের ঘর আলো করে একটি কন্যা সন্তান জন্মায়। ওর নাম হচ্ছে ঝুমি, ওরা ডাকতো ঝুমি বলে। আর এই বাচ্চার নামটা বলেছে এটা আপনি নিতে পারেন, কারণ আমরা সত্যিই ওকে ঝুমি, বাচ্চাটাকে ঝুমি বলে ডাকতো ওরা। তো এই যে ঝুমি, ঝুমি আস্তে আস্তে বড় হতে থাকে, কিন্তু ঝুমির যখন বেশ আস্তে আস্তে যখন আর কি বাচ্চারা স্বাভাবিকভাবে বড় হয়, বললো ছোটোবেলা থেকে আমরা কিচ্ছু বুঝতে পারিনি, কিছু না, টুকটুক করে হাঁটতো, ছুটে ছুটে বেড়াতো, সব ঠিক আছে। কিন্তু কিছুদিন বাদ থেকে, মানে যখন ওই 3-4 বছর মতো বয়স, সেই সময় থেকে আস্তে আস্তে ওর শরীরের মধ্যে একটা মানে এমন যন্ত্রণা, অব্যক্ত যন্ত্রণা, যেটা মানে ও কাঁদতো, চেঁচাতো, সব সময় নয়, এরকম হতো, কোনো ডাক্তার ইয়ে করতে পারছিল না, রোগ ধরতে পারছিল না, এই সেই লাস্টে নাকি শহরে কোনো একটি হসপিটাল থেকে এই রোগটাকে চিহ্নিত করা হয় যে একটা বিরল রোগ, সেক্ষেত্রে প্রচুর টাকার ব্যাপার, হ্যান ত্যান। তো বলছে যে কাঁদছে আর বলছে যে আমাদের জানেন তো দিদিভাই, চোখের সামনে কিন্তু আমরা আমাদের শিশুটিকে হারিয়ে ফেললাম, হ্যাঁ, সেটা আমাদের দেখতে হলো। বলছে যেদিনকে ঝুমি চলে গেল, ঝুমি চলে যাওয়ার পর ওকে ওই ওর বাবা কোথায় গিয়ে মাটি টাটি দিয়ে আসলো।
তারপর নাকি প্রদীপ কিন্তু আর ফেরেনি। প্রদীপ অটো নিয়ে বেরিয়ে যায়, যে পাগলের মতো অটোটা বাড়িতে আসে, এসে অটোটা নেয়, নিয়ে বেরিয়ে যায়। আর পুতুলের দিকে তাকায়ও না, পুতুল কি করছে দেখেও না, আর ও কিন্তু ওই বেরিয়ে যায়। তখন কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি। তো ওই অটোটা নিয়েও বেরিয়ে যায়। যে মনের মধ্যে প্রদীপের যেটা হয়েছিল, পরে পুতুলকে সেটা বলেছিল যে ঝুমিই চলে গেল, আর কিসের সংসার, কিসের কি, আমিও বাঁচবো না। অটো নিয়ে যতক্ষণ অটোতে ইয়ে আছে, গ্যাস আছে, আমি চলতে থাকবো চলতে থাকবো, একটা সময় অটো দাঁড় করিয়ে ওই নদী পুকুরে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে ফেলবো, ঝুমিকে ছাড়া থাকতে পারবো না। কাঁদছে, আর প্রকৃতিও যেন কাঁদছে, আর ওই মানে সাঁই সাঁই করে অটো চালাচ্ছে। চালাতে 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 হঠাৎ করে কোথায় যে গেছে, চালাতে কোন দিকে চালিয়েছে মানে বুঝতেই পারছেন, শোকে তাপে তো জর্জরিত। যখন আর কি হুঁশ ফিরছে, তখন দেখছে যে কোন জায়গায় চলে এসছে ও চিনতে পারছে না, কিন্তু ডোন্ট কেয়ার, তাতে কিছু যায় আসে না। ঝুমিই তো নেই, ওই ঝুমির কথাই ভাবছে আর চালিয়ে যাচ্ছে। এই করতে করতে হঠাৎ করে মাঝ রাস্তায় একজন বয়স্কা মহিলা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একদম ওই স্পিডে অটো চালাচ্ছে, তার সামনে ওই আলো যে জ্বলছে, তার আলোতে দেখছে পথের মাঝখানে এক মহিলা দাঁড়িয়ে আছে। তখন যে কত রাত, কত পথ ও অটো চালিয়ে এসছে সেটা কিন্তু কিচ্ছু জানে না। কিন্তু হঠাৎ করে রাস্তার মধ্যেখানে যখন ওই মহিলা চলে এসেছে, তখন ও তো মানে যত কষ্ট দুঃখ থাক, তবু তো সে ড্রাইভার, সে কিন্তু ব্রেক চেপেছে। তখন ওই ভদ্রমহিলা, মানে ওই বয়স্কা ভদ্রমহিলা টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে ওর ওই কাছে এসছে, মানে অটোর কাছে এসছে। এসে বলছে যে বাবা, আমাকে একটু একটা জায়গার নাম করে বলেছে, আমাকে পৌঁছে দেবেন, পৌঁছে দেবে? তখন বলছে যে কি বলছেন ঠাকুমা, আমি পৌঁছাবো, এই এই সব জায়গা আমি চিনি না। তখন বলছে যে ও চেনো না? তাতে কি হয়েছে বাবা, আমাকে তুমি পৌঁছে দাও, আমি তোমাকে চিনিয়ে নিয়ে যাব। তখন বলছে যে আমার আজকে কাউকে গাড়িতে নিতে ইচ্ছা করছে না। তখন বলছে যে আমি তো তোমার ঠাকুমা বলে ডাকলে, আমি এই দেখছো তো কত ঝড় বৃষ্টি হচ্ছে, দাঁড়িয়ে আছি কখন থেকে, অনেকক্ষণ থেকে আমি দাঁড়িয়ে আছি, আমাকে একটু নিয়ে তুমি পৌঁছে দাও বাবা। তা এমন করে বলেছে যে প্রদীপের তখন মনে হয়েছে যে ঠিক আছে, কোথায় যেতে চাইছে পৌঁছে দিই, তারপর তো আর থাকবো না পৃথিবীতে, চলে যাওয়ার আগে একটা ভালো কাজ করে যাই বলে ওই ঠাকুমাকে গাড়িতে তুলে নিয়েছে। এবারে গাড়ি স্টার্ট দিয়েছে। তখন এবার গাড়ি চলছে চলছে, আর প্রদীপ কিন্তু গাড়ি চালাচ্ছে আর ঝরঝর ঝরঝর করে কাঁদছে, মানে চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, কোনো রকম আওয়াজ নয়, চোখ দিয়ে সমানে ওই ঝুমির জন্য জল পড়ে যাচ্ছে। তো এবারে পেছন থেকে এই বৃদ্ধা যে মহিলা উঠে বসে আছেন, উনি তখন বলছেন বাবা, তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? এবার একজন অটো চালক সামনে দিকে ফিরে অটো চালাচ্ছে, পিছনে বৃদ্ধা উঠেছে, সে কি করে বুঝতে পারছে যে উনি ও কি ছেলেটি কাঁদছে? এটা তো একটা ভাববার বিষয়। কিন্তু তখন তো প্রদীপের নিজেরই কোনো মাথার ঠিক নেই। তখন প্রদীপ কাঁপা কাঁপা গলায় বলছে যে আর ঠাকুমা, আজকে আমি আমার প্রাণটা ধরুন আমার চলে গেল, আমার মেয়ে ঝুমি, তাকে আজ আমি হারিয়ে ফেললাম। হ্যাঁ, আমার আর এতটুকু ঠাকুমা বাঁচার ইচ্ছা নেই, বলে খুব কাঁদছে খুব কাঁদছে। তখন বৃদ্ধা, কি হয়েছিল বাবা তোমার মেয়ের? তখন বলছে যে আমার মেয়ের এই হয়েছিল, হ্যাঁ ভালো ছিল মেয়েটা, হঠাৎ করেই এরকম হলো, যা যা হয়েছে সমস্ত কিছু বলতে থাকে। তখন বলছে যে তোমার এই সময় মনে হচ্ছে না যদি তোমার মেয়েকে একটু দেখতে পেতে কত ভালো হতো? তখন প্রদীপ বলছে হ্যাঁ ঠাকুমা, আর কি করে দেখতে পাবো, মেয়ে তো আমার মাটির তলায় শুয়ে,
আর আমি কি করে দেখতে পাবো বলো? তখন বলছে যে দাঁড়াও, তুমি চিন্তা করো না, তুমি দেখতে পাবে। মেয়েকে তো তুমি এত ভালোবাসো, মেয়েকে তুমি ঠিক দেখতে পাবে। এইবারে এই কথা বলছে, অনেকক্ষণ ধরে কথা বলছে, এ কথা ও কথা, বাড়িতে আর কে তোমার আছে, হ্যাঁ তুমি তোমার স্ত্রীর যত্ন করো, বিপদ তো দেখো এসেছে, আর কি করবে, হ্যাঁ তুমি কিন্তু বিপদে ভেঙে পড়ো না। যেমন একজন বয়স্কা মহিলা এই বিপদের দিনে একজন তার নাতির বয়সী ধরতে গেলে তাকে সান্ত্বনা দেয়, সেরমভাবেই দিচ্ছে। এইবার এই কথা বলতে বলতে প্রদীপ এরকমভাবে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে, তাকিয়ে দেখছে ওই বৃদ্ধার শুধু এইটুকু পোর্শন প্রদীপের সাথে কথা বলছে। এবার প্রথমে ওটা দেখে প্রদীপ ভাবছে তো আমি কি ভাবছি, এবার লুকিং গ্লাস দিয়ে যখন দেখছে তখনও দেখছে, কিন্তু ওর একটা গাড়িতে একটা লুকিং গ্লাস লাগানো ছিল, ওটা দিয়ে যখন দেখছে ও দেখছে যে বৃদ্ধার শুধু এই পোর্শনটা রয়েছে, আর বাদবাকি পোর্শনটা কিছু নেই, কিচ্ছু নেই, কিন্তু শরীর বলে কিছু নেই, খালি মাথাটুকু, গলা থেকে মাথাটুকু ওর সাথে কথা বলছে। সুন্দর একটা মুখও দেখতে পাচ্ছে, কিন্তু গলার নিচ থেকে কিচ্ছু নেই। এটা দেখে না ও ব্রেক চেপেছে, মানে অটোটা দাঁড় করাবার জন্য চরম ভয় পেয়ে গেছে, ব্রেক চেপেছে। তখন বৃদ্ধা বলছে, বাবা দাঁড়ালে কেন, দাঁড়িও না, চলো, আমি ঠিক যেখানে নামার, আমি তোমার কোনো ক্ষতি করব না, যেখানে নামাবার কথা আমি তোমায় বলে উঠেছি সেইখানে তুমি আমায় নামিয়ে দেবে, আমি তোমাকে টাকাও দিয়ে দেব, তুমি ভয় পেও না, বাট ব্রেক চেপো না। এবার ও তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে প্রদীপ, একে তো ঝুমির শোক, তার উপরে এরকম ব্যাপার। তবুও যখন এই কথা বলেছে ও ভয়ের চোটে আর কিছু, মানে যা বলছে বাবা তাই করি এরকম একটা মানসিকতা থেকে ও আবার কিন্তু অটো স্টার্ট করেছে। অটো স্টার্ট করে যখন যাচ্ছে তখন বৃদ্ধা বলছে, ভয় পাওয়ার কি আছে, তুমি তো আমার গলা থেকে দেখতে পাচ্ছ, আর আমার শরীরটা দেখতে পাচ্ছ না, শরীরটা বহুদিন আগে জানো তো এরকম রাস্তায় চাপা পড়েই শেষ হয়ে গেছে, তবে থেকে দাঁড়িয়েই আছি, যেখানে আমি নামবো সেখানে আমার খুব প্রয়োজন, বড্ড প্রয়োজন, ওই জন্য আমি সমানে, জানো তো এত রাত্রে এখানে তো গাড়ি কম চলে, কিন্তু অনেকেই আমাকে দেখেছে, কিন্তু কেউ গাড়ি থামায় না, তুমি আজ থামালে বলে আমি গাড়িতে চড়তে পারলাম, তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমার কোনো ক্ষতি করব না, তবে আমি তোমায় কথা দিচ্ছি আজই কিন্তু তুমি তোমার মেয়েকে আরেকবার শেষবারের মতো দেখতে পাবে। এবারে একটা জরাজীর্ণ পোড়ো ভাঙা চোরা একটা বাড়ি, ওই অটোর ওই যে সামনে যে হেডলাইট সেই আলোতে যা বোঝা যাচ্ছে একটা ছোট্ট একটা মাটি এই সমস্ত দিয়ে একটা মানে স্তূপে পরিণত হয়েছে একটা ভাঙাচোরা বাড়ি, তার চতুর্দিক থেকে গাছপালা ভর্তি। সেই জায়গায় বৃদ্ধা এসে গাড়িটাকে দাঁড় করাতে বলল। দাঁড় করাবার পর একটা আওয়াজ ভেসে আসলো, বাবা আসি গো, এইটুকুই ভেসে আসলো। প্রদীপ পেছনে ফিরে দেখলো ওখানে কেউ বসে নেই। প্রদীপ আর কাল বিলম্ব না করে প্রচণ্ড স্পিডের মাথায় ওই অটোটাকে নিয়ে চলা শুরু করে। কিভাবে অটোটা সেই ভেঙে চুরে যাচ্ছে, যেন লাফাচ্ছে, মানে পাগলের মতো, মানে প্রাণ ভয়ে তখন ও ওই অটোটাকে চালিয়ে নিয়ে যেতে থাকে। তখন ও ঝুমির কথা কিন্তু টোটাল ভুলে গেছে, এতটা ভয় পেয়েছে। হঠাৎ করে ও দেখে যে ওই যে স্টিয়ারিংয়ে দুটো হাত রেখে ও অটোটা চালিয়ে নিয়ে যাচ্ছে, হঠাৎ দেখে ওর হাতের ওপর দুটো ছোট্ট ছোট্ট হাত ওই স্টিয়ারিংটাকে চেপে ধরেছে ওর হাতের ওপর দিয়ে। তাকিয়ে দেখে দুটো ছোট্ট হাত যে চেপে ধরেছে তাতে ওরই কিনে দেওয়া মেলা থেকে লাল লাল চুড়িগুলো রয়েছে। তখনও ফিল করে যে ওই যে বৃদ্ধা বলেছিল
আজকে তুমি তোমার মেয়েকে দেখবে, শেষবারের মতো দেখবে। মেয়ের পুরো অবয়ব সে দেখতে পায় না, খালি ছোট্ট ছোট্ট দুটো হাত, যে হাত দুটো ওই স্টিয়ারিংটাকে চেপে ধরেছে, না হলে ওই অটো উল্টে পাল্টে যাবে বা ওর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ওটাকে কন্ট্রোল করার জন্য বাবার কাছে ছুটে এসছে সেই ছোট্ট ছোট্ট ওই লাল লাল চুড়ি পরা ওই ছোট্ট বাচ্চার হাত দুটো। একটা সময় ও ধাতস্থ হয় এবং অটো স্বাভাবিকভাবেই চলতে থাকে, তখন আর ওই হাত দুটোকে কিন্তু দেখতে পায় না বা হাতে স্পর্শ আর পায় না। দরদর দরদর করে চোখ দিয়ে জল পড়তে থাকে এবং দেখে যে ও কিন্তু ওর পরিচিত রাস্তায় এসেই পৌঁছে গেছে। ও কিন্তু যে একটা খারাপ উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিল, নিজেকে শেষ করে দেব, সেই উদ্দেশ্য কিন্তু সফল হতে দেয়নি ওই বৃদ্ধা এবং এই ছোট্ট বাচ্চাটি। তারপরে কিন্তু ও বাড়ি ফিরে আসে। তো এই ছিল ঘটনা। বর্তমানে যে পুতুল বলে যে মেয়েটির কথা বললাম, ওর আবার কোল আলো করে একটা ছেলে হয়েছে, ছেলে এখন ক্লাস 8-এ পড়ে। তা পরে ধীরে সুস্থে কিন্তু ওর স্বামী প্রদীপ ওকে ওই রাতের ওই ঘটনাটার কথা কিন্তু বলেছিল। ও আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি, বললো দিদি আপনাকে আমি দেখাতে পারলাম না, যখন অটোটা ওই রাতে নিয়ে এসে বাড়ির সামনে ছেড়ে দিয়ে তো ও ঢুকে গেছিল ঘরেতে, তারপরের দিন যখন আর পরের দিন ওর মানসিকতাও ছিল না যে আবার বেরোই, ভাড়ার জন্য বেরোই। তারপরের দিন পুরো ওই কাঁদছে, উন্মাদের মতো আচরণ করছে, আমাদের দুজনেরই তখন অবস্থা বুঝতেই পারছেন। তারপরে বেশ ওই দিনটাও কেটে যায়। তারপরের দিন যখন ওই অটোটা বার করতে যায়, দেখে পেছনের সিটের মধ্যে বেশ কিছু টাকা পড়ে, কিন্তু ওই টাকাগুলো পুতুলের মানে কথায় ওই টাকাগুলো এখনকার কোনো টাকা না, বহুকাল আগের ওই টাকাগুলো হয়তো ছিল। পুতুলের কথা অনুযায়ী তার এখন মানে একটা 7-8 বছরের বাচ্চা রয়েছে বললাম তো, তার কথা অনুযায়ী, বর্ণনা অনুযায়ী ওই টাকাগুলোকে সে কোনোদিনও কিন্তু বাজারে, সে বা তার বর দেখেনি যে বাজারে এই টাকাটা চালু আছে। এটা হয়তো বহু পুরাতন কোনো এক সময়ের টাকা। বলেছে যে বর্ণনা দিয়েছে বড় বড় নোট, বেশ কিছু নোট ওই অটোর মধ্যে পড়েছিল। ওই যে বলেছিল না যে আমি টাকা দেব, তুমি চিন্তা করো না বাবা, আমি তোমায় টাকা দেব। আর বলছিল না যে আমি বহুদিন ধরে এখানে, মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মানে কি অনেকক্ষণ মানে হয়তো বহু যুগ ধরে দাঁড়িয়ে আছে। গাড়িওয়ালাদের হয়তো রিকোয়েস্ট করে, বলে রাত্রিবেলা তো সেরকম গাড়ি চলে না, তাই কেউ আর চললেও কেউ আমাকে নিতে চায় না। তো যাই হোক, আত্মা সবসময় যে খারাপ হয় তা তো নয়, ভালো আত্মাও আছে নিশ্চয়ই, না হলে সেদিনকে ওর বড় কোনো বিপদ হতে পারতো। সে কি বলবো, সমব্যথী হয়ে ওর কিন্তু সাথ দিয়েছিল। তো যাই হোক, আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার অক্সিজেন, আমি তো সবসময় বলি। আর আপনাদের স্টকে যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে আমাকে নক করতে পারেন। যদি চান যে এই প্ল্যাটফর্মে বলা হোক তাহলে আমাকে একটু নক করবেন প্লিজ। আর প্রত্যেক দিনের মতো বলছি, নতুন পুরনো সকল বন্ধুদের কাছে আমার আবদার যে যদি ভিডিও ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে একটু শেয়ার করে দেবেন, তাতে আমাদের পরিবারটা একটু বড় হবে। আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ভিডিও নোটিফিকেশান জলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে। নমস্কার।